একবার কল্পনা করে দেখো তো, তুমি এমন একটা জায়গার মধ্যে আটকা পড়ে গেছো যেখানে না আছে খাবার, না আছে পানি, আর বাইরে বেরোবার কোনো রাস্তাও নাই। মানে এমন একটা অবস্থা যেখানে বসে তুমি ভাবছো, ভাই আজ তো আর রেহাই নাই। আজকের গল্পটা ঠিক এমনই এক ভয়ঙ্কর, অদ্ভুত, আবার একটু হাস্যকর পরিস্থিতির গল্প। ঘটনার শুরুটা কিন্তু খুব সাধারণভাবে হয়েছিল। একজন লোক সারা রাত ধরে এমনভাবে লাল পানি খেয়েছিল যেন পৃথিবীতে আর কোনো লাল পানি অবশিষ্ট থাকবে না, এমন অবস্থা। বোতলের পর বোতল খালি করে সে শেষে কোথায় গিয়ে পড়েছিল সেটাও তার মনে নাই। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন সে প্রথমেই অনুভব করলো তার মাথা যেন ফেটে যাচ্ছে। হ্যাংওভারের এমন অবস্থা যে মনে হচ্ছে তার মাথার ভিতরে কেউ হাতুড়ি দিয়ে কংক্রিট ভাঙছে। সে চোখ মেলে ধীরে ধীরে চারপাশে তাকালো। তারপর যখন সে পাশ ফিরলো তখনই তার চোখ প্রায় কপালে উঠানো যাওয়ার মতো অবস্থা, কারণ তার ঠিক পাশেই পড়ে আছে একটা মরা ইঁদুর। লোকটা এমনভাবে চমকে উঠলো যে প্রায় লাফিয়ে উঠে বসলো। সে কয়েক সেকেন্ড ইঁদুরটার দিকে তাকিয়ে থাকলো, তারপর বিরক্ত হয়ে মুখ বিকৃত করলো। ইস, এটা আবার কোথা থেকে এলো? কিন্তু আসল সমস্যা তখনও শুরু হয় নাই। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বুঝতে শুরু করলো এখানে কিছু একটা তো গড়বড় আছে। টালমেকুজ কালাহে সে চারপাশে তাকিয়ে বুঝলো সে আসলে একটা বন্ধ ঘরের ভিতরে বন্দী। ঘরটা যেন অনেকটা আয়নাঘরের মতো। চারদিক মোটা কংক্রিটের দেয়াল, একটা বিশাল লোহার দরজা, আর এক কোণে দাঁড়িয়ে আছে একটা লোহার আলমারি। ঘরের বাতাসে একটা অদ্ভুত গন্ধ আসছে। চারদিকে অসংখ্য মাছি বন্ধন করছে, তার মধ্যে কয়েকটা মাছি আবার সেই মরা ইঁদুরটার বসে এমনভাবে খাচ্ছে যেন মনে হচ্ছে তারা পাতমিজানের হোটেলে বসে ব্রেকফাস্ট করতেছে। এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝে এই লোক সে সময় দেখে একটু চমকে উঠলো। সময় বাজে সকাল 9টা। লোকটা তখনও ঠিক বুঝতে পারছে না এখানে সে কিভাবে আসলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং লোহার দরজার কাছে গেল। প্রথমে সে দরজাটা ধীরে টানলো, দরজা নড়ে না। তারপর সে আরো একটু জোরে টানলো, তবুও নড়ে না। এরপর সে রেগে গিয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। ধাক্কা, ওরে ধাক্কা রে! কিন্তু দরজা যেন বলছে, ভাই অত সহজে তো আমি খুলতে পারবো না। কিন্তু এবার সে বিরক্ত হয়ে দরজায় জুড়ে জুড়ে ধাক্কা মারতে মারতে চিৎকার করতে শুরু করলো, এই কেউ আসো বাইরে, দরজা খুলো, এলো। কিন্তু বাইরে থেকে একটা শব্দ এলো না। পুরো জায়গাটা অস্বাভাবিকভাবে নিঃশব্দ। লোকটার মাথা আরো ঘুরে গেল। সে বুঝতেই পারছে না এখানে সে কই থেকে এসে পড়লো। ঠিক তখনই আরেকটা নতুন সমস্যা শুরু হলো। হঠাৎ তার প্রচুর প্রাকৃতিক চাপ আসলো। এখন তার এমন অবস্থা, দরজা না খুললে এখানেই বিপদ কেটে যাবে। বিপদ হয়ে যাবে। প্রথমে সে ভেবেছিল হয়তো তার সাথে কেউ মজা করছে। তার মনে পড়লো তার অফিসের এক সহকর্মীর কথা। লোকটার নাম ফ্লেচার, আবার আন্দে ফ্লেচার না। ফ্লেচার মাঝে মধ্যেই অদ্ভুত সব প্রাণ করতো। সে হেসে বলল, পান্তির পুত আনোয়ার, আমি জানি এটা তোরই কাজ। বাইরে বের হলেই তোরে চাকরি থেকে বাইর করে দেবো। সে দরজার দিকে তাকিয়ে আবার বলল, মজা শেষ, এখন দরজা খুল। কিন্তু কয়েক মিনিট কেটে গেল, তবুও বাইরে থেকে কোনো প্রতিক্রিয়া নেই। এবার লোকটার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সে বুঝতে শুরু করলো বাইরে হয়তো আসলেই কেউ নাই। এখন সে পকেট থেকে নিজের মোবাইল ফোনটা বের করলো। সে তাড়াতাড়ি ফ্লেচারের নম্বর ডায়াল করলো। ফোন কানে নিয়ে অপেক্ষা করতে লাগলো। কিন্তু কয়েক সেকেন্ড পর তার মুখ আরো গম্ভীর হয়ে গেল, কারণ ফোনে একটা সিগন্যাল নাই। মানে পরিষ্কার বাইরের পৃথিবীর সাথে তার সব যোগাযোগ কেটে গেছে। এখন তার ভেতরে সত্যি সত্যি ভয় ঢুকতে শুরু করলো। সে ঘরের ভেতরে থাকা লোহার আলমারিটার দিকে এগিয়ে গেল, হয়তো ভেতরে কিছু পাওয়া যাবে। সে আলমারির হাতল ধরে টান মারলো, কিন্তু সেটাও বন্ধ। সে আবার টানলো, আবারও কিছু হলো না। এবার সে পুরো ঘরটা হাঁটাহাঁটি করে খুঁজতে লাগলো। তার সন্দেহ হচ্ছিল হয়তো কোথাও ক্যামেরা লুকানো আছে, কারণ যদি এটা কোনো প্রাঙ্ক হয় তাহলে কেউ না কেউ নিশ্চয়ই তাকে দেখছে। সে দেয়াল, ছাদ, কোণা সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও কোনো ক্যামেরা নাই। এখন সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়লো। ধীরে ধীরে তার বিরক্তির রাগে পরিণত হতে লাগলো। সে জুড়ে জুড়ে চিৎকার করতে শুরু করলো, তোরা আমাকে এখানে আটকে রেখেছিস, বের হলেই সবাইকে পুলিশে বলবো। রাগে সে নিজের বেল খুলে ফেললো। তারপর সেই বেল দিয়ে লোহার দরজার পেটাতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে থেমে গেল, কারণ সে গত একদিন ধরে কিছুই খায় নাই, শরীরে আর শক্তি নাই। সে মেঝেতে বসে পড়লো। এখন তার মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরছে। আমি এখানে কিভাবে এলাম? কেউ আমাকে এখানে আটকে রাখবে কেন? আর যদি কেউ নাই থাকে তাহলে দরজা খুলবে কে? পরে মেঝেতে বসে থাকতে থাকতে কখন যে একটু ঘুমিয়ে পড়েছিল সে নিজে বুঝতে পারেনি। অনেকটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ তার ঘুম ভাঙলো। চোখ মেলেই আবার সে ফোনটা হাতে নিল। হয়তো এবার কোনো সিগন্যাল এসছে, কিন্তু দুর্ভাগ্যজনক তার পিছু ছাড়ছেই না। ফোনটা হাত থেকে ফসকে মাটিতে পড়লো, আর সঙ্গে সঙ্গে স্ক্রিনটা ভেঙে গেল। এখন সে পুরোপুরি বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। না আছে খাবার, না আছে পানি। বেঁচে থাকার জন্য তাকে কিছু একটা তো করতেই হবে। এর মধ্যে আবার পেশাবের চাপ শুরু হলো। কিন্তু এবার তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এলো। সে নিজের জুতা খুললো, তারপর বাধ্য হয়ে
সেই জুতার মধ্যেই পেশাব করলো। কিছুক্ষণ পর সেই জুতার দিকে তাকিয়ে দেখলো, তারপর দীর্ঘশ্বাস ফেললো। বেঁচে থাকতে হলে এটা করতেই হবে। এরপর সে চোখ বন্ধ করে সেটাই সাবার করে ফেললো। হ্যাঁ, পরিস্থিতি এখন এতটাই ভয়ঙ্কর। ক্ষুধা, তৃষ্ণা, একাকিত্ব তাকে ধীরে ধীরে পাগলের মতো করে তুলছিল। ঠিক তখনই হঠাৎ তার চোখ গেল ছাদের দিকে। ছাদের সাথে লাগানো একটা লাইট ছিল। সেই টিউবলাইটের ভেতরে কিছু একটা চকচক করছে। সে দাঁড়িয়ে মন দিয়ে তাকালো, ওটা কি? সে দ্রুত একটা ভাঙা বস্তু নিয়ে টিউবলাইটটা ভেঙে ফেললো। ভেতর থেকে একটা জিনিস পড়ে এলো। সে তুলে নিয়ে দেখলো এটা ছোট্ট একটা চাবি। লোকটার চোখে যেন নতুন আশার আলো জ্বলে উঠলো। সে তাড়াতাড়ি চাবিটা নিয়ে লোহার আলমারির দিকে দৌড় দিল। চাবিটা তালায় ঢুকিয়ে ঘুরালো। আলমারি দরজাটা খুলে গেল। ভেতরে যা ছিল তা দেখে সে একটু অবাক হয়ে গেল। আলমারির ভেতরে ছিল 2টি অক্সিজেন ক্যান আর 6-7টা হাতুড়ি, চেনি আর কিছু ভারী যন্ত্রপাতি। এখন তার মাথায় একটা নতুন পরিকল্পনা এলো। সে একটা হাতুড়ি আর চেনি নিয়ে লোহার দরজার ভাঙার চেষ্টা করলো, কিন্তু দরজাটা এতটাই শক্ত ছিল সেখানে একটা আঁচড় পর্যন্ত পড়লো না। এবার সে অন্য একটা যন্ত্র হাতে নিল। এটা ছিল একটা ওয়েল্ডিং মেশিন। সে ভাবলো দরজাটা কি পুড়িয়ে কেটে ফেলা যায়। সে মেশিনটা চালু করলো। আগুনের স্পার্ক বের হতে শুরু করলো, কিন্তু সমস্যা হলো সে আসলে ওয়েল্ডিং মেশিন চালাতেই জানে না। সে কয়েকবার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজই হলো না। ঠিক তখনই আগুনের স্পার্ক দেখে তার মাথায় আরেকটা আইডিয়া এলো। ওই ছাদের দিকে একটা ফায়ার অ্যালার্ম লাগানো আছে। সে ভাবলো যদি আগুনের সাহায্যে ফায়ার অ্যালার্ম চালু করা যায় তাহলে হয়তো সিস্টেম থেকে পানি পড়বে, তাহলে অন্তত একটু পানি তো পান করা যাবে। সে ওয়েল্ডিং এর আগুন ব্যবহার করে অ্যালার্ম ট্রিগার করার চেষ্টা করলো, কিন্তু কয়েক মিনিট পর সে বুঝতে পারলো ফায়ার অ্যালার্মটা আসলে নকল। এটা শুধু লোক দেখানোর জন্য লাগানো হয়েছে। এবার তার আশা আবার ভেঙে গেল। সে আবার হাতুড়ি আর চেনি নিয়ে দরজার তালা ভাঙার চেষ্টা করলো, কিন্তু দরজাটা এতটাই শক্ত ছিল যে তালা পর্যন্ত নড়ল না। ক্ষুধা আর তৃষ্ণায় সে এখন প্রায় পাগলের মতো অবস্থা। ধীরে ধীরে তার মধ্যে ডিপ্রেশন ঢুকতে শুরু করলো। রাগে আবার আলমারিটিকে জুড়ে জুড়ে পেটাতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর আবার ক্লান্ত হয়ে বসে পড়লো। ঠিক তখনই তার চোখ গেল দেয়ালের দিকে। দেয়ালের এক কোনায় একটা ছোট গর্ত দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে সেই জায়গার কাছে গেল। গর্তটা খুব ছোট ছিল, কিন্তু ভেতরে যেন কিছু একটা ফাঁকা জায়গা আছে। লোকটার মাথায় আবার নতুন একটা পরিকল্পনা আইলো। সে সিনিয়র হাতুড়ি নিয়ে দেয়াল ভাঙতে শুরু করলো। তারপর পরিকল্পনাটা খুব পরিষ্কার। সে একটা টানেল বানিয়ে বাইরে বের হবে। ধীরে ধীরে সময় যেতে শুরু করলো। সে একটানা দেয়াল করতে লাগলো, কিন্তু করতে করতে একটা নতুন সমস্যা শুরু হলো। ঘরের ভেতরের অক্সিজেন কমতে শুরু করছে। সে তাড়াতাড়ি আলমারির কাছে গিয়ে অক্সিজেন ক্যানটা খুললো। অক্সিজেন নিতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে শুরু করলো, কারণ শরীরে হঠাৎ বেশি অক্সিজেন ঢুকে গেছে। সে দ্রুত ক্যানটা বন্ধ করে দিল। ঠিক তখনই তার আবার সেই মোড়া ইঁদুরের দিকে চোখটা গেল। ইঁদুরের শরীরে এখন অনেকগুলো পোকা আর গেট করছে। সে কয়েক সেকেন্ড চুপচাপ সেগুলো দিকে তাকিয়ে রইল। তারপর মনে মনে বললো বেঁচে থাকতে হলে এখন বান্দিপুত পিয়ার গ্রেস হতে হবে আমাকে। সে ধীরে ধীরে কয়েকটা পোকা তুলে খেয়ে ফেললো। হ্যাঁ, বেঁচে থাকার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। পেটের মধ্যে কিছু পড়তেই সে আবার কাজে ফিরে গেল। সে আবার দেয়াল ভাঙতে শুরু করলো। অনেক ঘন্টা পর অবশেষে গর্তটা একটু বড় হলো। এবার সে দেয়ালের ভেতরে লোহার রড দেখতে পেল। এগুলো আবার কাটতে হবে। সে আবার ওয়েল্ডিং মেশিন চালু করলো। চেষ্টা করতে করতে অবশেষে কয়েকটা রড কেটে ফেললো। কিছুক্ষণ পর হঠাৎ দেয়ালের অন্য পাশ থেকে হালকা আলো আসতে শুরু করলো। লোকটা সেই আলো দেখে আনন্দে প্রায় লাফিয়ে উঠলো। হয়ে গেছে, আমি তো বাইরে গেছি। সে দ্রুত গর্তটা আরো বড় করতে শুরু করলো। অবশেষে গর্তটা এত বড় হলো যে সে সহজেই আমার গুড়ি দিয়ে বের হতে পারবে। সে ধীরে ধীরে দেয়ালের ভেতরে ঢুকে অন্য পাশে বের হয়ে গেল, কিন্তু বের হওয়ার পর যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল, কারণ সে বাইরে পৃথিবীতে আসেনি। সে ঢুকে পড়েছে ঠিক আরেকটা আয়না করে। একই কংক্রিটের দেয়াল, একই লোহা দরজা, সবকিছু একদম আগের মতো। তার সব পরিশ্রম এক মুহূর্তেই বিদায় হয়ে গেল। সে হতাশ হয়ে আবার দরজায় ধাক্কা দিতে শুরু করলো। না, এটা হতে পারে না। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে সে থেমে গেল। সে চারপাশে তাকালো। ঠিক তখনই তার চোখ পড়লো ঘরের কোনায়। সেখানে রাখা আছে একটা লাল রঙের কফিন। লোকটা ধীরে ধীরে সেই কফিনটার কাছে গেল। তার মনে ভয় আর কৌতূহল দুটোই কাজ করছে। সে সাবধানে কফিনের ঢাকনাটা তুললো। ভেতরে যা দেখলো তা দেখার জন্য বিশেষ করে রাসেল ভাই সে প্রস্তুত ছিল না, কারণ কফিনের ভেতরে শুয়ে আছে একটি অসাধারণ সুন্দর মাইয়া। কফিনের ভেতরে শুয়ে থাকা মেয়েটাকে দেখে সে কয়েক সেকেন্ড পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সে ভেবেছিল ওখানে হয়তো কোনো মৃতদেহ থাকবে, কিন্তু মেয়েটাকে দেখে মনে হলো না সে মরা, বরং সে যেন গভীর ঘুমে ডুবে আছে। লোকটা ধীরে ধীরে হাত মেয়েটার কাঁধে আলতো করে চাপ দিল। এই শুনতে পাচ্ছ? মেয়েটা হঠাৎ চুপ করলো। চুপ করার সাথে সাথেই সে এমনভাবে ভয় পেয়ে উঠলো যেন তার সামনে কোনো ভূত দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি কফিন থেকে উঠে বসলো এবং আতঙ্কে চারদিকে তাকাতে লাগলো। লোকটা শান্তভাবে বললো, এই শান্ত হও, আমি তোমাকে কিছু করবো না। কিন্তু সমস্যা হলো মেয়েটা তার কথা একটু বুঝতে পারছে না। সে নিজের ভাষায় কিছু বলতে লাগলো। লোকটা বুঝতে পারলো তারা একই ভাষা জানে না। এখন পরিস্থিতিটা আরো অদ্ভুত হয়ে গেল। মেয়েটা ভয় পেয়ে দৌড়ে আগের ঘরের দিকে চলে গেল এবং সেখানেই লুকিয়ে পড়লো। লোকটা তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু তার শরীরে আর তেমন শক্তি নাই। সে কয়েকদিন না খেয়ে না ঘুমিয়ে কাজ করছে। এখন তার শরীর পুরোপুরি ভেঙে গেছে। তাই সে ভাবলো আজ রাতটা অন্তত এই কফিনের ভেতরেই শুয়ে কাটিয়ে দেবো। সে ধীরে ধীরে কফিনের ভেতরে শুয়ে পড়লো, কিন্তু গভীর রাতে হঠাৎ তাকে কেউ জাগিয়ে তুললো। সে চোখ করে দেখলো এই সেই মেয়েটা।
তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা বই আর উদ্বেগে তার দিকে তাকিয়ে আছে। সে হাত দিয়ে ইশারা করে তাকে বোঝাতে লাগলো টানেল খোঁড়ার কাজ চালিয়ে যেতে হবে। লোকটা কষ্ট করে উঠে বসলো, কিন্তু ক্ষুধা আর তৃষ্ণার কারণে তার শরীরে আর শক্তি নাই। তার হাতগুলো এখনো আঘাতে পড়া। দিনের পর দিন দেয়াল করতে করতে তার হাতের তালুতে ক্ষত হয়ে গেছে। সে মাথা নাড়িয়ে বোঝালো সে আর পারছে না। মেয়েটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর নিজেই আলমারি থেকে যন্ত্রপাতি তুলে নিল। সে নিজেই দেয়াল করতে শুরু করলো, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারলো এইটা তার কাজ না। কিছুক্ষণ পর মেয়েটা হঠাৎ পেশা হলো। সে তাড়াতাড়ি পাশের ঘরের দিকে যেতে লাগলো, কিন্তু লোকটা তাকে থামিয়ে দিল। সে হাত তুলে তাকে ইশারা করলো একটু দাঁড়াও। মেয়েটা অবাক হয়ে তার দিকে তাকালো। লোকটা নিজের জুতোর দিকে ইশারা করলো, তারপর মেয়েটার দিকে। মেয়েটা প্রথমে কিছুই বুঝতে পারলো না, কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারলো লোকটা কে বলতে চাইছে। লোকটা 3 দিন ধরে এক ফোঁটা পানিও খায়নি, তার জন্য মেয়েটার প্রসাব এখন পানির মতোই মূল্যবান। মেয়েটা একটু লজ্জা পেল, সে দিতে পড়ে গেল, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে শেষ পর্যন্ত সে রাজি হলো। সে ধীরে ধীরে লোকটার জুতোর ভেতরে পেশাব করলো। লোকটা সেই জুতোর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সে সেটাই খেয়ে ফেললো। বেঁচে থাকার জন্য মানুষ সত্যি কত অদ্ভুত কাজ করতে পারে। যদিও মেয়েটা তার ভাষা বুঝে না, কিন্তু এখন ইশারা আঙ্গিক বুঝতে পারছে এখানে বাঁচতে হলে সবকিছু করতে হবে। এরপর লোকটা মেয়েটাকে পোকা খাওয়া শেখাতে শুরু করলো। সে দেয়ালের কাছে থাকা পোকাগুলো দেখে বোঝাতে লাগলো এগুলো খেতে হবে, কিন্তু মেয়েটার সাথে সাথেই মাথা নাড়িয়ে বললো তোর পোকা তুই খা, এই কাজ আমার না। এরপর লোকটা আবার দেয়াল ভাঙার কাজে ফিরে গেল। সে শ্রেণী আর হাতুড়ি দিয়ে করতে বড় করতে লাগলো। মেয়েটাও পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে লাগলো, কিন্তু অনেক সময় কাজ করার পর দেয়ালে ছোট একটা গর্ত হলো। এটা দেখে মেয়েটা হতাশ হয়ে কাঁদতে শুরু করলো। সে যেন ভাবছিল এই দেয়াল কখনোই ভাঙবে না। লোকটা তাকে শান্ত করার চেষ্টা করলো। সে একটু মজা করে বললো এই দেয়াল ভাঙবে কিভাবে, এই দেয়াল মনে হয় শাহ সিমেন্ট দিয়ে বানানো। তারপর সে একটা গান গাবার অভিনয় করলো। মেয়েটা কিছুই বুঝতে পারলো না, কিন্তু লোকটার অদ্ভুত আচরণ দেখে সে একটু হাসতে শুরু করলো। দুজনের মধ্যে ধীরে ধীরে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হতে লাগলো। ঠিক তখনই হঠাৎ একটা দুর্ঘটনা ঘটলো। লোকটা মেয়েটা চিৎকার করে উঠলো। মেয়েটা সাথে সাথেই ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের মাথার কাপড় পরে লোকটার হাতটা বেঁধে দিল। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো। এখন তারা দুজন মিলে আবার টানেল খোঁড়ার কাজ শুরু করলো। ঠিক তখনই হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটলো। করে লোহার দরজার তালা নিজে নিজে খুলতে শুরু করলো। দুজনেই অবাক হয়ে দরজার দিকে তাকালো। তারা তাড়াতাড়ি দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর তালাটা আবার আগের জায়গায় ফিরে গেল। তারা কয়েকবার চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো। যখনই তারা দরজার দিকে পিট করে তারায়, তখন তালাটা একটু একটু ঘুরতে থাকে, কিন্তু তারা ঘুরে তাকালেই আবার বন্ধ হয়ে যায়। এখন তারা বুঝলো এই দরজার একটা অদ্ভুত নিয়ম আছে। তারা ধীরে ধীরে দরজার দিকে পিট করে এগোতে লাগলো, এক পা আরেক পা। তারা ধীরে ধীরে খুলতে লাগলো। অবশেষে দরজাটা খুলে গেল। তারা দুজনেই স্বস্তি নিঃশ্বাস ফেললো। কিন্তু দরজা পেরিয়ে যখন তারা ভেতরে ঢুকলো, তখন আবার তাদের সামনে এলো আরেকটা নতুন ঘর। দুজনেই ধীরে ধীরে নতুন ঘরটার দিকে ঢুকলো, কিন্তু ঢুকেই তাদের মুখের হাসি আবার মেরে গেল, কারণ এই ঘরটাও ঠিক আগের 2 ঘরের মতো একটা আয়নাঘর। একই রকম কংক্রিটের দেয়াল, একই রকম দরজা, কিন্তু এই ঘরের মাঝখানে ছিল একটা অদ্ভুত জিনিস। মেয়ের মাঝখানে একটা খালি কবর করা ছিল। এটা খুব দ্রুত বুঝে গেল এখানে সময় নষ্ট করলে চলবে না। সে তাড়াতাড়ি আগের ঘরের দিকে দৌড়ে গেল, সব যন্ত্রপাতি নিয়ে আসলো। তারপর তারা আবার নতুন দরজাটা আগের মতো খোলার চেষ্টা করলো, কিন্তু এবার সমস্যা হলো তারা যাই করুক না কেন দরজা খুলছেই না। অনেক চেষ্টা করার পর তারা বুঝতে পারলো এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা, আর সেটা হলো মাটির নিচে টানেল বানানো, অর্থাৎ তাদের এখন কবর করতে হবে। কিন্তু এবার লোকটার শরীরে প্রায় কোনো শক্তিই নাই। দিনের পর দিন কামলা খাটার পর এখন তার শরীর পুরোপুরি দুর্বল হয়ে গেছে। সে হঠাৎ মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে গেল। মেয়েটা তাড়াতাড়ি তাকে ধরে বসলো, কিন্তু কিছুক্ষণ পর লোকটার শরীর জ্বলে পড়তে শুরু করলো। এই অবস্থায় হঠাৎ তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এলো। সে চারপাশে তা কি ভাবতে শুরু করলো, যে মানুষটা আমাদের এখানে নিয়ে আটকে রেখেছে সে কি চায় আমরা একজনকে মেরে ফেলি? কারণ ঘরের মাঝখানে যে কবরটা করা সেটা তো তাদের একজনের জন্য। তার মাথায় একটা নিশ্চয়ই ধারণা জন্ম নিল, যদি সে মেয়েটাকে মেরে ফেলে তাহলে সে হয়তো একাই বেঁচে বের হয়ে দিতে পারবে। কিন্তু কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা তখনও তাকে বাঁচানোর চেষ্টা করছে। লোকটার ভেতরে ভয়ঙ্কর এক দ্বন্দ্ব শুরু হলো, কিন্তু শেষ পর্যন্ত সে এটা করতে পারলো না। তার ভেতরের মানবিকতা তাকে থামিয়ে দিল। এখন তার বেঁচে থাকার ইচ্ছাটাও প্রায় শেষ হয়ে গেছে। সে ধীরে ধীরে উঠে গিয়ে সে খালি কবরের ভিতরে শুয়ে পড়লো। তার চোখে এখন শুধু একটাই ভাব, এখানে হয়তো আমার শেষ। মেয়েটা এটা দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি লোকটার কাছে এসে বললো, তারপর মারতে শুরু করলো। তারপর ঘুষি মারলো। সে অনেক চেষ্টা করছিল যাকে রাখতে, কিন্তু লোকটার শরীরে আর কোনো শক্তি নাই। সে প্রায় অচেতন হয়ে পড়েছে। মেয়েটা তাকে কবর থেকে টেনে বের করলো, তারপর মেঝেতে শুয়ে দিল। মেয়েটা এখনো পুরোপুরি হতাশ হয়ে পড়ছে। সে দরজার সামনে গিয়ে জুই জুই চিৎকার করতে শুরু করলো, হেল্প, কেউ আসো। কিন্তু বাড়ি থেকে একটা শব্দ বেরো না। এখন মেয়েটার চোখে পানি চলে আসলো। সে বুঝতে পারছে লোকটা মারা গেলে সে নিজেও বেশিক্ষণ বাঁচবে না। তখন সে একটা অদ্ভুত কাজ করলো। সে কাঁদতে কাঁদতে লোকটার মুখের কাছে ঝুঁকে পড়লো। তারপর চোখের অশ্রু লোকটার টুটে পড়তে লাগলো। সে যেন নিজের চোখের পানি দিয়ে তার তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে। অনেক কষ্টে তারা দুজনেই শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে মেঝেতে পড়ে গেল। কিছুক্ষণ পর লোকটার চোখ আবার খুললো। সে দেখলো মেয়েটা তার পাশে ঘুমিয়ে আছে। লোকটা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে পাশে ঘুরে চলে গেল। শান্তে কফিনের একটা কাপড় নিয়ে এসে মেয়েটার উপর ডেকে দিল। তারপর দুর্বলতার কারণে সে আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। তখনই একটা শব্দ শোনা গেল। লোহার দরজাটা আবার তালা খুলছে।
হঠাৎই দুজন জেগে উঠলো। তারা দ্রুতই দরজার দিকে গেল। আগের অভিজ্ঞতা মনে করে তারা আবার দরজার দিকে পিট করে দাঁড়ালো। ধীরে ধীরে দরজার কাছে এগোতে লাগলো, কিন্তু লোকটা এবার এতটাই দুর্বল হয়ে গেছে যে ঠিক মতো হাঁটতে পারছে না। মেয়েটা তাকে ধরে ধরে সামনে নিয়ে গেল। অবশেষে দরজাটা খুলে গেল। দুজনেই ধীরে ধীরে দরজার বাইরে বের হয়ে গেল। আর দরজার বাইরে যে দৃশ্যটা তারা দেখলো তা দেখে তারা কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কারণ বাইরে ছিল এক অবিশ্বাস্য সুন্দর জায়গা। চারিদিকে সবুজ গাছপালা, পাহাড় থেকে নেমে আসছে ঝর্ণা, পাখিরা গান গাইছে, রঙিন ফুলে ভরে গেছে চারপাশ। পুরো জায়গাটা যেন স্বর্গের মতো সুন্দর। এতদিন অন্ধকার ঘরের মধ্যে বন্দি থাকার পর এই দৃশ্য দেখে তারা দুজনেই অবাক হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকালো, তারপর দুজনেই ধীরে ধীরে হেসে ফেললো। এত কষ্ট, এত ভয়, এত যন্ত্রণার পর শেষ পর্যন্ত তারা পেয়েছে এমন একটা সুন্দর মুক্তি।